আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকে আমরা কেমিস্ট্রির অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারটা পড়ব। আর এই চ্যাপ্টারে আমি তোমাদের সাথে আছি রাক্কান আফসারা তুষি, শেরেবাংলা মেডিকেল কলেজের MBBS 4th ইয়ার স্টুডেন্ট। এই চ্যাপ্টারটা আমরা সাধারণত HSC লেভেলে একটু কমই পড়ি। MCQ এর জন্য পড়া হয়, কিন্তু সৃজনশীলের জন্য খুব একটা আমরা পড়ি না। তাই এই চ্যাপ্টার থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যেই সব টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেই টপিকগুলোই আজকে পড়ানো হবে। তাহলে প্রথমেই আমরা জানবো প্রাকৃতিক গ্যাস কাকে বলে। ভূপৃষ্ঠ হতে বিভিন্ন গভীরতায় শিলাস্তরের মধ্যে সঞ্চিত পেট্রোলিয়াম খনিজ তেলের উপরিভাগে অথবা পৃথকভাবে ভূগর্ভে অতি উচ্চ চাপে সঞ্চিত বিভিন্ন গ্যাসীয় হাইড্রোকার্বনের যে মিশ্রণ পাওয়া যায় তাকে বলা হয় প্রাকৃতিক গ্যাস। 2017 সাল পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হল মোট 27টি। গ্যাস উৎপাদনের জন্য বাংলাদেশকে মোট 23টি ব্লকে বিভক্ত করা হয়েছে। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে বিভিন্ন হাইড্রোকার্বন। পৃথিবীর কোনো কোনো গ্যাস ক্ষেত্রের গ্যাসে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে। এটি একটি দুর্গন্ধযুক্ত এবং এর উপস্থিতি প্রাকৃতিক গ্যাসের মানকে নিম্নমুখী করে। কোনো প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ 5.7 মিলিগ্রাম পার মিলিমিটার কিউবের চেয়ে কম থাকলে তাকে সুইট গ্যাস বলা হয় এবং এর বেশি থাকলে তাকে সাওয়ার গ্যাস বলা হয়। এটা কিন্তু অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ কত থাকলে সুইট গ্যাস আর কত থাকলে হচ্ছে সাওয়ার গ্যাস। তাহলে হচ্ছে 5.7 মিলিগ্রাম পার মিলিমিটার চেয়ে যদি কম থাকে তাহলে সেটা হবে সুইট গ্যাস, আর যদি এর বেশি থাকে তখন হবে সাওয়ার গ্যাস। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে প্রায় শতকরা আয়তনে 93.8% থেকে 98% মিথেন থাকে এবং এতে হাইড্রোজেন সালফাইড প্রায় অনুপস্থিত। প্রাকৃতিক গ্যাসের তরল হাইড্রোকার্বনে উচ্চতর হাইড্রোকার্বনের বাষ্পের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শুষ্ক প্রাকৃতিক গ্যাস আর একটা হচ্ছে আর্দ্র প্রাকৃতিক গ্যাস। এবার আসি আমরা শুষ্ক প্রাকৃতিক গ্যাসে। এতে তরল পেট্রোলিয়াম থাকে না, এতে সবচেয়ে বেশি মিথেন গ্যাস থাকে। সিলেটের রশিদপুরের প্রাকৃতিক গ্যাসে 98% মিথেন আছে। দুই সাল পর্যন্ত বাংলাদেশে গ্যাস ক্ষেত্র হচ্ছে 27টি, সক্রিয় নলকূপ 101টি, ব্লক সংখ্যা 23টি। সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। দৈনিক উত্তোলন 2728 MCF, মজুদ গ্যাস 14,088 TCF, সরবরাহ কেন্দ্র 49টি, চাহিদা পূরণ 31%, সর্বাধিক মিথেন 98%। রশিদপুরে আমরা একটু আগেই জেনেছি হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রায় অনুপস্থিত, এটাও আমরা জেনেছি। তাহলে এখান থেকে যে কয়টা জিনিস ইম্পর্ট্যান্ট তা হচ্ছে গ্যাস ক্ষেত্র 27টি, সক্রিয় নলকূপ 101টি, ব্লক সংখ্যা 23টি, সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র তিতাস, আর সর্বাধিক মিথেন হচ্ছে 98% সিলেটের রশিদপুরে, আর হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রায় অনুপস্থিত। যেহেতু হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রায় অনুপস্থিত তাহলে কিন্তু প্রাকৃতিক গ্যাসটা উন্নত, কারণ আমরা ফার্স্টেই পড়েছি যে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি গ্যাসের মানকে নিম্নমুখী করে। খুবই ইম্পর্ট্যান্ট একটা ছক, প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংযুক্তি। এখানে প্রাকৃতিক গ্যাসের উপাদান কি কি আছে? মিথেন, ইথেন, আইসোবিউটেন, প্রোপেন, এনবিউটেন, নাইট্রোজেন গ্যাস আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। এগুলোর পার্সেন্টেজ আর উপাদানকে মনে রাখার জন্য
আমরা একটা ছন্দ পড়ব, তা হচ্ছে মিরসরাই এসে পোলাপান, কারো নাই নতুন বই। মিরসরাই হচ্ছে মিথেন 93.68, ইতে হচ্ছে ইথেন 1.21, এসেছেতে 0.08, তারপর হচ্ছে প্রোপেন 0.05 থেকে 0.94, কারোতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস 0.05 থেকে 0.90, নাইয়ে হচ্ছে নাইট্রোজেন গ্যাস 0.02, আর নতুন বইয়ে হচ্ছে এন বিউটেন 0.01। অর্থাৎ ফার্স্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানটা হচ্ছে কিভাবে কমে আসছে সেই অনুযায়ী ছন্দটা লেখা আছে। তো এইভাবে যদি পড়ো তাহলে হচ্ছে তোমার জন্য ইজি হবে মনে রাখাটা। এই ছন্দটা দিয়ে তোমার এই ছকটা পড়া হয়ে যাবে যে মিরসরাই এসেছে পোলাপান, কারো নাই নতুন বই। 93.68, 1.21, 0.08, 0.05, একটা হচ্ছে 0.94 আর একটা হচ্ছে 0.90, এরপর হচ্ছে 0.02 আর লাস্ট ওয়ান এন বিউটেন 0.01। আশা করি এই ছকটা এখন তোমাদের ভালো মতো পড়া হয়ে যাবে এবং মনেও থাকবে। প্রকৃতপক্ষে বেবি ট্যাক্সিগুলো জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করে বলে এদের চলতি নাম সিএনজি হয়ে আছে। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, সিএনজির পূর্ণরূপ কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বর্তমানে প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। দেশের গ্যাস ক্ষেত্রসমূহ থেকে উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেকের বেশি, অর্থাৎ 53% ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের শতকরা পরিমাণ, এখানেও আমরা প্রত্যেকটা ক্ষেত্র সাথে পার্সেন্টেজটা মনে রাখার জন্য আরেকটা ছন্দ শিখব, সেটা হচ্ছে বিশাল বাসায় স্যার গাড়ি চালায়। এখানে ফার্স্টে যেটা আছে বিশালে হচ্ছে বিদ্যুৎ 55%, তারপর হচ্ছে এখানে শিল্পক্ষেত্রে 17%, এখানে শিল্পক্ষেত্র চা বাগানে একসাথে 18% দেয়া, কিন্তু শিল্পক্ষেত্র যদি শুধু আসে তখন কিন্তু 17%, 18% হবে না, চা সহ হচ্ছে 18%, এটা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে বাসা বাড়িতে 12%, তারপর হচ্ছে সার উৎপাদনে 10%, গাড়িতে হচ্ছে গাড়ি জ্বালানি রূপে 5%, আর চালায় হচ্ছে চা 1%। তাহলে এই ছন্দটা মনে রাখলে কিন্তু তোমার খুব ইজিলি পড়াটা হয়ে যাচ্ছে। তাহলে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের শতকরা পরিমাণের ক্ষেত্রে যদি কোনটি সঠিক বা কোনটি সঠিক নয় এরকম আসে, তাহলে আশা করি আমরা পারবো অ্যান্সার করতে। তাহলে আরেকবার রিপিট করছি, বিশাল বাসায় স্যার গাড়ি চালায়। 55, 17, 12, 10, 5, 1। ফার্স্টে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, এরপর শিল্পক্ষেত্রে, তারপর বাসা বাড়িতে, ইউরিয়া সার বা সার উৎপাদনে, গাড়িতে গাড়ি জ্বালানি রূপে, আর হচ্ছে লাস্ট ওয়ান চা বাগানে। অনেক দেশে কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, কয়লার অপর নাম কি? অ্যান্সার ব্ল্যাক ডায়মন্ড। সর্বপ্রথম 1965 সালে আবিষ্কৃত জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা খনিতে সবচেয়ে পুরাতন সঞ্চিত কয়লার পরিমাণ রয়েছে 1050 মিলিয়ন মেট্রিক টন। এবার আমরা 4 ধরনের কয়লায় পানি, ফিক্সড কার্বন, ক্যালোরিফিক মান আর এদের ব্যবহারটা জানব। উন্নতের দিক থেকে যেহেতু এই চারটাকে ভাগ করা হয়, এই 4টা কয়লাকে যেহেতু ভাগ করা হয় পিট, লিগনাইট, বিটুমিনাস, এন্থ্রাসাইট, তো এটার রূপান্তরকে আমরা মনে রাখার জন্য যে পিট থেকে লিগনাইট, লিগনাইট থেকে বিটুমিনাস, এরপর হচ্ছে এন্থ্রাসাইট, সেটাকে মনে রাখার জন্য আমরা 4টা লেটার মনে রাখবো, যে PL, PA, এই সিকোয়েন্সে মনে রাখবো। তাহলে যদি রূপান্তর রিলেটেড কোয়েশ্চেন আসে যে পিট থেকে লিগনাইট, লিগনাইট থেকে বিটুমিনাস, এন্থ্রাসাইট, তাহলে যাতে আমাদের ভুল না হয়।
তাহলে সেই জন্য আমরা মনে রাখবো BLBA। এখন পিট কয়লায় পানি আছে 80 থেকে 90%, লিগনাইটে আছে 40%, বিটুমিন আছে 15.9 থেকে 22%। ফিক্সড কার্বন ফার্স্ট দুইটাই নেই, বিটুমিন আছে 44 থেকে 78, আর অ্যান্থ্রাসাইটে 86 থেকে 88%। অর্থাৎ ফিক্সড কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে অ্যান্থ্রাসাইটে, আর পানির পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে পিট কয়লাতে। ক্যালোরিফিক মান পিটের হচ্ছে 10,000, এরপর লিগনাইটে 10,500 BTU, বিটুমিন আছে 11,000, আর অ্যান্থ্রাসাইটে হচ্ছে 14,500। এবার আসি ব্যবহারে। পিট কয়লা রেলওয়ে লোকোমোটিভ ও বয়লারের জ্বালানি রূপে ব্যবহৃত হয়। লিগনাইট কয়লা বিদ্যুৎ উৎপাদনে ও বয়লারের জ্বালানি রূপে প্রডিউসার গ্যাস উৎপাদনে ব্যবহৃত হয়। বিটুমিনাস বিদ্যুৎ উৎপাদনে, এখানে মনে রাখার জন্য আমরা পড়তে পারি যে BB, অর্থাৎ বিটুমিনাস বিদ্যুৎ উৎপাদনে। অ্যান্থ্রাসাইটে ধোঁয়াবিহীন জ্বালানি রূপে বিদ্যুৎ উৎপাদনে ও ধাতু নিষ্কাশনে। তাহলে একটা জিনিস খেয়াল করলে আমরা দেখবো যে তিনটাই কিন্তু বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, আর পিটটা হচ্ছে রেলওয়ে লোকোমোটিভ ও বয়লারের জ্বালানি রূপে। আর অ্যান্থ্রাসাইটের ক্ষেত্রে দেখবো একটা হচ্ছে ধোঁয়াবিহীন আর হচ্ছে ধাতু নিষ্কাশনে, অর্থাৎ অ্যান্থ্রাসাইটের দুইটা ধ আছে। তো ধ দিয়ে যদি থাকে ব্যবহারটা আমরা একটু ট্রিক্স খাটিয়ে মনে রাখবো যে এটা অ্যান্থ্রাসাইট। আর BB অর্থাৎ বিটুমিনাস বিদ্যুৎ উৎপাদনে, আর প্রডিউসার গ্যাস উৎপাদনে হচ্ছে লিগনাইট। কয়লার মান নির্ধারক সূচক কয়টি? 6টি। বিগত বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। এই 6টা সূচককে আমরা মনে রাখবো আরেকটা ছন্দ দিয়ে, তা হচ্ছে কাল HCS উড়ে ছাই। কালে হচ্ছে ক্যালোরিফিক মান, এই যে হচ্ছে পানি অর্থাৎ জলীয় বাষ্প H2O জলীয় বাষ্প, এরপর হচ্ছে কার্বন, তারপর সালফার, উড়েতে উদ্বায়ী বস্তু, আর ছাইয়ে ছাই। তাহলে এই কয়লার মান নির্ধারক সূচকগুলোকে আমরা মনে রাখবো কাল HCS উড়ে ছাই। যদি এখান থেকে কোয়েশ্চেন আসে যে কোনটি কয়লার মান নির্ধারক সূচক বা সূচক নয়, যদি এই ছন্দটা আমরা ভালোভাবে পড়ি এবং মনে রাখতে পারি তাহলে সেটা ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো। দিঘিপাড়া কয়লার খনির মান সবচেয়ে বেশি, আর কয়লার মূল জ্বালানি উপাদান হলো কার্বন। এখানে কয়লার মান নির্ধারক সূচকে আমাদের আরেকটা যে জিনিস পড়তে হবে তা হচ্ছে কয়লার ক্যালোরিফিক মান, আর ফিক্সড কার্বনের মান যদি বেশি থাকে তখন কয়লার মান উন্নত ধরা হয়, আর সালফার, উদ্বায়ী বস্তু, জলীয় বাষ্প, ছাইয়ের মান কম থাকলে সেই কয়লাকে উন্নত ধরা হয়। কয়লার ব্যবহার সমূহকে মূলত দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে তাপ শক্তির উৎস রূপে, আর একটা রাসায়নিক শিল্পে বিচারক রূপে এবং অ্যারোমেটিক যৌগ উৎপাদনে। কঠিন জ্বালানি রূপে কয়লা শিল্পক্ষেত্রে তাপ শক্তি উৎপাদনের জন্য মূলত বিটুমিনাস কয়লাকে অধিক প্রাধান্য দেওয়া হয়। আমরা কিন্তু একটু আগেও জেনেছি যে বিটুমিনাস কয়লাকে বিদ্যুৎ শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়। বিটুমিনাস কয়লা থেকে গ্যাসীয় জ্বালানি। বিটুমিনাস কয়লাকে 900 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিম বা বায়ু সহ উত্তপ্ত করে কয়লা থেকে বিভিন্ন জ্বালানি গ্যাস উৎপাদন করা হয়, আর এই প্রক্রিয়াকে কয়লার গ্যাসীয়করণ বলে। তাহলে কয়লার গ্যাসীয়করণের তাপমাত্রা কত? 900 ডিগ্রি থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস। বিটুমিনাস কয়লা থেকে উৎপন্ন গ্যাসীয় জ্বালানি কি কি? খুবই ইম্পর্টেন্ট এটা। কোল গ্যাস, ওয়াটার গ্যাস, মিথেন গ্যাস, সংশ্লেষ গ্যাস, আর হচ্ছে প্রডিউসার গ্যাস। এখন এই গ্যাসগুলাতে
কি কি আছে তা আমরা জানব। কোল গ্যাসে থাকে মিথেন, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, ইথিলিন, অ্যাসিটিলিন ও বেনজিন বাষ্প। ওয়াটার গ্যাসে থাকে 1:1 মোল অনুপাতে কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস। সংশ্লেষ গ্যাসে থাকে 1:3 মোল অনুপাতে কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস। আর প্রডিউসার গ্যাসে থাকে 2:1 মোল অনুপাতে কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাস। তাহলে ওয়াটার গ্যাসে হচ্ছে 1:1, সংশ্লেষ গ্যাসে হচ্ছে 1:3, আর প্রডিউসার গ্যাসে হচ্ছে 2:1 মোল অনুপাতে কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাস। আর ওয়াটার আর সংশ্লেষ গ্যাসে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টে কোন গ্যাস উৎপাদনে কোনটি ব্যবহৃত হয় তা দেয়া আছে। এই চার্টটা যদি আমরা পড়ি তাহলে আমাদের বইয়ের 1.5 থেকে 2 পেজ পড়া হয়ে যাবে। এই জন্য এই চার্টটা খুবই ভালো মতো আমরা পড়ব। ইভেন এটা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে প্রথমে আমরা দেখছি কোক কার্বন। কোক কার্বন প্রডিউসার গ্যাস এবং ওয়াটার গ্যাস উৎপাদনে ব্যবহার করা হয়। প্রডিউসার গ্যাস কোল গ্যাস উৎপাদনে ব্যবহৃত হয়। এরপর ওয়াটার গ্যাস মিথেন গ্যাস ও মিথানল উৎপাদনে ব্যবহৃত হয়। এখানে মিথেন গ্যাসটা হচ্ছে ইউরিয়া সার উৎপাদনে ব্যবহৃত হয়। আবার সংশ্লেষ গ্যাস থেকে মিথানল উৎপাদন করা হয়। আশা করি এই চার্টটা তোমাদের কাছে এখন ইজি মনে হবে এবং অনেকগুলা পেজও তোমাদের এই চার্টের মাধ্যমে পড়া হয়ে যাবে। এলপিজি হলো নিম্ন আণবিক ভর বিশিষ্ট হাইড্রোকার্বনের মিশ্রণ। এর মূল উপাদান হলো এন বিউটেন, প্রোপেন, আইসোবিউটেন, বিউটিন। এছাড়া প্রোপিলিন ও ইথেন অল্প পরিমাণে থাকে। সাধারণ তাপমাত্রায় উচ্চ চাপে প্রায় 6 ATM এ এলপিজিকে তরলে পরিণত করে উচ্চ চাপ সহ স্টিলের সিলিন্ডার ভর্তি করে বাজারে সরবরাহ করা হয়। এলপিজির ক্যালোরিফিক মান প্রায় 29,500 কিলো ক্যালোরি পার মিটার কিউব। এলপিজি গন্ধহীন, এর বিষক্রিয়া নেই, তবে শ্বাসরোধের সম্ভাবনা থাকে। এখানে যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে এলপিজির ক্যালোরিফিক মানটা 29,500 কিলো ক্যালোরি পার মিটার কিউব। আরেকটা হচ্ছে নিম্ন আণবিক ভর বিশিষ্ট হাইড্রোকার্বনের মিশ্রণ, যার মূল উপাদান এন বিউটেন, প্রোপেন, আইসোবিউটেন, বিউটিন। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেন থেকে ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড নিম্নোক্ত ধাপে প্রস্তুত করা যায়। ফার্স্ট ওয়ান, প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন গ্যাস ও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপাদন। সেকেন্ড ওয়ান, প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত হাইড্রোজেন ও বায়ুস্থ নাইট্রোজেন গ্যাস থেকে অ্যামোনিয়া উৎপাদন। এরপর অ্যামোনিয়া গ্যাস ও কার্বন ডাই অক্সাইড গ্যাস হতে ইউরিয়া উৎপাদন। অ্যামোনিয়া উৎপাদন নাইট্রোজেন ও হাইড্রোজেনের 1:3 অনুপাতের মিশ্রণটিকে 500 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত আয়রন চূর্ণ ও প্রভাবক সহায়ক অ্যালুমিনিয়াম অক্সাইড মিশ্রণের ওপর দিয়ে 200 ATM চাপে চালনা করলে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়। তাহলে এখানে কিন্তু একটা লাইনের মধ্যে অনেকগুলা কোয়েশ্চেন আছে। তা কি কি? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন করতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের অনুপাত কত? 1:3। তাপমাত্রা কত? 500 ডিগ্রি সেলসিয়াস। প্রভাবক কি? আয়রন চূর্ণ। আর প্রভাবক সহায়ক হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা যাতে ভুল না হয়, যদি প্রভাবক আসে তাহলে হচ্ছে আয়রন চূর্ণ, আর যদি বলে প্রভাবক সহায়ক সেই ক্ষেত্রে হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। আর চাপ কত? 200 ATM। এরপর নেক্সট টপিক, ইউরিয়া উৎপাদন।
প্রায় 120 থেকে 130 ATM চাপে ও 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়া গ্যাস ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট এবং পরে এটি নিরুদিত হয়ে ইউরিয়া উৎপন্ন করে। তাহলে ইউরিয়া উৎপন্ন করতে চাপ কত? 120 থেকে 130 ATM, তাপমাত্রা 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 190 ডিগ্রি সেলসিয়াস। কাচের কোনো নির্দিষ্ট সংকেত বা সংযুক্তি নেই। অনিয়ত আকার কঠিন পদার্থ কাচকে উচ্চ সান্দ্রতা সম্পন্ন অত্যধিক শীতলীকৃত তরল পদার্থ বলে। তাহলে কাচ হচ্ছে উচ্চ সান্দ্রতা সম্পন্ন অত্যধিক শীতলীকৃত তরল পদার্থ। কাচ তৈরির প্রধান উপাদান কি কি? প্রধান উপাদান হচ্ছে তিনটা। একটা হচ্ছে সিলিকা বালি, তারপর হচ্ছে চুনা পাথর, আর একটা হচ্ছে সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বনেট। এই তিনটি মূল উপাদান থেকে উৎপাদিত সাধারণ কাচের মোটামুটি সংযুক্তি হলো সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, 6 সিলিকন ডাই অক্সাইড। কাচ উৎপাদনের মূলনীতি। এখানে যে কয়টা লাইন দেয়া আছে প্রত্যেকটা লাইনই এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, তাই অ্যাটলিস্ট এই লাইনে যেই সব ছন্দ আমরা ইউজ করব সেই ছন্দগুলা যাতে তোমাদের মনে থাকে, অ্যাটলিস্ট ওই অপশনগুলা দেখলে যাতে ছন্দের সাথে মিলিয়ে অ্যান্সার করে ফেলতে পারো। তাই এই টপিকটা এখন খুবই ভালো মতো শুনবে এবং পড়বেও। কাচের প্রধান তিনটি মূল উপাদানকে নির্দিষ্ট অনুপাতে, যেমন 100 ভাগ সিলিকা, 35 ভাগ সোডা অ্যাশ ও 15 ভাগ চুনা পাথর গুঁড়ার মিশ্রণকে 1450 ডিগ্রি সেলসিয়াস থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে স্বচ্ছ গলিত কাচ উৎপন্ন হয়। তাহলে কাচের সংযুক্তি কি? 100 ভাগ সিলিকা, 35 ভাগ সোডা অ্যাশ আর 15 ভাগ হচ্ছে চুনা পাথর। গৌণ উপাদানগুলো হলো পটাশ, বেরিয়াম সালফেট, বেরিয়াম কার্বনেট, বোরিক অ্যাসিড, জিঙ্ক কার্বনেট, কেওলিন বা চীনামাটি। এছাড়া যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তা হচ্ছে রঙিন কাচ তৈরিতে অবস্থান্তর ধাতুর অক্সাইড যেমন কপার অক্সাইড, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড মূল উপাদানের সাথে যোগ করা হয়। তাহলে রঙিন কাচ তৈরিতে কি কি উপাদান যোগ করা হয় সেটা আমরা মনে রাখবো। কাপে কোরমা নিয়ে ফেলো, কপার অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড আর ফেরত হচ্ছে ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড। অস্বচ্ছ কাচ তৈরির জন্য এন্টিমনি, টিন ও আর্সেনিক অক্সাইড বা সালফাইড যোগ করা হয়। এটাকে আমরা মনে রাখবো অস্বচ্ছ আন্টি। আন্টিতে হচ্ছে এন্টিমনি, টিন আর হচ্ছে আর্সেনিক, এগুলার অক্সাইড বা সালফাইড যোগ করা হয়। এরপর আসি আমরা পরের পয়েন্টে। সিলিকা বালিতে ফেরাস অক্সাইড থাকলে উৎপন্ন কাচ সবুজ বর্ণের আর ফেরিক অক্সাইড থাকলে হবে হলুদ বর্ণের। আর কাচকে তখন বর্ণহীন করার জন্য বিরঞ্জক রূপে ব্যবহার করা হয় ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড দিয়ে। তাহলে সিলিকা বালিতে এই তিন ধরনের পদার্থ যোগ করলে কি রং হবে সেটার জন্য আমরা আরেকটা ছন্দ পড়ব, তা হচ্ছে শিহাব। শিহাবে এখানে ফেরাস অক্সাইডে অর্থাৎ এফি থাকলে তখন হবে সবুজ বর্ণের, হাতে হচ্ছে হলুদ, এটা হচ্ছে ফেরিক থাকলে, আর বথে হচ্ছে ম্যাঙ্গানিজ বর্ণহীন। এরপর গলিত কাচে আবদ্ধ গ্যাস বুদবুদ যেমন কার্বন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড গ্যাস দূর করার জন্য সোডিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি যোগ করা হয়। তাহলে আরেকবার রিপিট করছি, কাচের সংযুক্তিতে কি কি আছে? 100 ভাগ সিলিকা, 35 ভাগ সোডা অ্যাশ, 15 ভাগ চুনা পাথর। এরপর রঙিন কাচ তৈরিতে ব্যবহৃত হবে
যেসব অক্সাইড তাকে মনে রাখবো কাপে কোরমা নিয়ে ফেলো, কপার অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড, ফেরাস আর ফেরিক অক্সাইড। অস্বচ্ছ কাঁচ তৈরির জন্য অস্বচ্ছ আন্টি এখানে কাঁচকে কাঁচ চলে এসেছে, তো অস্বচ্ছ কাঁচ তৈরির জন্য হবে অস্বচ্ছ আন্টিতে অ্যান্টিমনি, টিন, আর্সেনিক অক্সাইড বা সালফাইড। সিলিকা বালিতে ফেরাস অক্সাইড যোগ করলে সবুজ বর্ণের, ফেরিক অক্সাইড যোগ করলে হলুদ বর্ণের, আর ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড যোগ করলে হবে বর্ণহীন, যেটাকে আমরা মনে রাখবো সিহাব দিয়ে। আর গলিত কাছে আবদ্ধ গ্যাস বুদবুদ যেমন কার্বন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড গ্যাস দূর করার জন্য সোডিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম অক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করা হয়। কাচের সামগ্রী উৎপাদন নিম্নোক্ত 4টি ধাপে সম্পন্ন করা হয়। চুল্লিতে বা ফার্নেসে মূল উপাদানের গলন, গলিত কাচকে বিভিন্ন সামগ্রীর আকৃতি প্রদান, প্রস্তুত সামগ্রী অ্যানিলিন বা কোমলায়ন বা ধীর শীতলীকরণ, প্রস্তুত কাচ সামগ্রীর ফিনিশিং। তাহলে 4টা ধাপের আমরা কিওয়ার্ড মনে রাখতে পারি: গলন, আকৃতি প্রদান, অ্যানিলিন আর ফিনিশিং। এইখানে অনেক ধরনের কাচের সংকেত দেয়া আছে আর এর ব্যবহারগুলা দেয়া আছে, আমরা একবার সেগুলো একটু পড়ে যাই। আর এই ক্ষেত্রে দেখবে যে প্রত্যেকটিতেই সিলিকন ডাই অক্সাইড আছে, তাহলে সেই ক্ষেত্রে কোন কাচে আসলে কোন উপাদানটা ইম্পর্ট্যান্ট সেটা যদি একটু খেয়াল করে তোমরা পড়তে পারো তাহলে কিন্তু মনে রাখতে অনেক সহজ হবে। আর ব্যবহারগুলো একটু কষ্ট করে মনে রাখতেই হবে, কারণ অ্যাডমিশন টেস্টের জন্য এই টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সফট গ্লাস বা সাধারণ কাচ বা সোডা গ্লাস, এখানে আছে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকন ডাই অক্সাইড। তাহলে এখানে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। হার্ড গ্লাস বা রিফ্র্যাক্টরি গ্লাস, এটা পটাশ গ্লাস, তাই এখানে আছে পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। পটাশ গ্লাস বুলেট, পিপেট, বিকার ও শক্ত কাচ যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয়। ফ্লিন্ট গ্লাস বা অপটিক্যাল গ্লাস বা লেড গ্লাস, তাহলে লেড গ্লাসকে বলা হয় ফ্লিন্ট গ্লাস। এখানে থাকবে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড আর লেড অক্সাইড, সাথে সিলিকন ডাই অক্সাইড তো থাকবে। চশমার কাঁচ, বৈদ্যুতিক বাল্ব, অপটিক্যাল যন্ত্রপাতি তৈরিতে লেড গ্লাস ব্যবহৃত হয়। তাহলে সফট গ্লাস সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, হার্ড গ্লাস পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সেম থাকছে। আর ফ্লিন্ট গ্লাসে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড দুইটাই থাকবে, আর এখানে ক্যালসিয়াম অক্সাইডের বদলে থাকবে লেড অক্সাইড আর সাথে সিলিকন ডাই অক্সাইড। চশমার কাঁচ, বৈদ্যুতিক বাল্ব, অপটিক্যাল যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয়। ক্রুক্স গ্লাস বা সেরিয়াম গ্লাস, নাম থেকে বোঝা যাচ্ছে এখানে সেরিয়াম থাকবে। এখানে একটু ভুল আছে, তা সেরিয়ামকে ক্যালসিয়াম চলে এসেছে। চশমার কাঁচ হিসেবে এটি ব্যবহৃত হয়, তাহলে ওটাও কিন্তু লেড গ্লাসের মতোই সোডিয়াম, পটাশিয়াম থাকছে, আর লেড অক্সাইডের জায়গায় সেরিয়াম অক্সাইড থাকছে। অপাল গ্লাস বা অর্ধ স্বচ্ছ সাদা কাঁচ, এর সাধারণ সংকেত কি? সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড আর সাথে থাকবে ক্যালসিয়াম ফ্লোরাইড। বাতির শেড তৈরিতে ব্যবহৃত হয়। খুবই ইম্পর্টেন্ট যেটা পাইরেক্স গ্লাস বা সিলিকেট গ্লাস, যার সংকেত সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, বেরিয়াম অক্সাইড আর সাথে সিলিকন ডাই অক্সাইড, বোরন অক্সাইড। এটার সংকেতটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পাইরেক্স গ্লাসের। ফাইবার গ্লাস, এটি ঝালর ও পশমি বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও আছে ল্যামিনেটেড সেফটি গ্লাস, মোটর গাড়ির জানালার কাঁচ হিসেবে ব্যবহৃত হয়। আঘাতে এই কাঁচ সহজে ভাঙে না, তাই এর নাম সেফটি গ্লাস। এখান থেকে কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে 8 নাম্বার পয়েন্টে। ল্যামিনেটেড গ্লাসকে কি বলা হয়? সেফটি গ্লাস। মোটর গাড়ির জানালার কাঁচ হিসেবে এটি ব্যবহৃত হয়, আর আঘাতে এই কাঁচ সহজে ভাঙে না বলে একে বলা হয় সেফটি গ্লাস। কালার গ্লাস বা রঙিন কাঁচ,
সোডা গ্লাস ও পটাশ গ্লাসের উপাদানের সাথে অবস্থান্তর ধাতুর অক্সাইড, যেটা আমরা একটু আগে পড়েছি কাপে কোরমান নিয়ে ফেলো, সেগুলা মিশিয়ে রঙিন কাঁচ তৈরি করা হয়, অর্থাৎ কপার অক্সাইড, ফেরাস ফেরিক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড আর হচ্ছে নিকেল অক্সাইড। বুলেট প্রুফ গ্লাস। পলিকার্বনেট নামে থার্মোপ্লাস্টিকের সাথে ল্যামিনেটেড গ্লাস কয়েক স্তরে যুক্ত করে 0.75 থেকে 3.5 ইঞ্চি পুরু বিভিন্ন বুলেট প্রুফ গ্লাস তৈরি করা হয়। সিরামিক সামগ্রী উৎপাদনের প্রধান কাঁচামাল কয়টি? 3টি। চায়না ক্লে, সিলিকা, কোয়ার্টজ বা ফ্লিন্ট আর ফেলসপার। চায়না ক্লেকে কেওলিন বা কাদামাটিও বলে। এর রাসায়নিক সংকেত হচ্ছে হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট। অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ফেলসপার এটি বিগালক বা ফ্লাস্কিং পদার্থ রূপে ব্যবহৃত হয়। 3 ধরনের ফেলসপার সিরামিক উৎপাদনে ব্যবহৃত হয়: পটাশ ফেলসপার, সোডা ফেলসপার আর লাইম ফেলসপার। এগুলোর রাসায়নিক সংকেতগুলো ইম্পর্ট্যান্ট। অ্যালুমিনিয়াম অক্সাইডের 6 সিলিকন ডাই অক্সাইড থাকবে, আর পটাশ হলে পটাশিয়াম অক্সাইড, সোডা ফেলসপার হলে সোডিয়াম অক্সাইড আর লাইম ফেলসপার হলে ক্যালসিয়াম অক্সাইড। গ্লেজিং করার সাধারণ মিশ্রণ হলো সিলিকা অ্যালুমিনা ও যে কোনো একটি গ্রুপ 2 এর ধাতুর অক্সাইড। এছাড়া লেড অক্সাইড ও বোরিক অক্সাইড ব্যবহার হতে পারে। ফেরিক অক্সাইডের উপস্থিতিতে সামগ্রী হলুদ বর্ণ এবং 0.05% কোবাল্ট অক্সাইড মিশ্রিত করলে নীল বর্ণ যুক্ত হয়। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, 0.05% কোবাল্ট অক্সাইড মিশ্রিত করলে কোন বর্ণ হয়? নীল বর্ণ হয়। কপার অক্সাইড দিলে সবুজ বর্ণ এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড দিলে বেগুনি বর্ণ যুক্ত হয়। গ্লেজিং হলো ছিদ্রযুক্ত অমসৃণ সিরামিকের ওপর কাঁচ তৈরির মিশ্রণ, যেমন সিলিকা অ্যালুমিনা, ক্যালসিয়াম অক্সাইড, লেড অক্সাইড, বোরিক অক্সাইড মিশ্রণ দিয়ে বোরন অক্সাইড মিশ্রণ দিয়ে উত্তপ্ত করে গলিত কাচের পাতলা আবরণ সৃষ্টি করা। রাসায়নিকভাবে আধুনিক উন্নত সিরামিক বস্তু হলো অজৈব অক্সাইড, এর দানাদার অথবা অদানাদার যৌগ। প্রস্তুতকালে বিগলন তাপমাত্রা, এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড আর বেরিয়াম অক্সাইডের এই দুইটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যালুমিনিয়াম অক্সাইডের হচ্ছে 2054 ডিগ্রি সেলসিয়াস আর বেরিয়াম অক্সাইড 2578 ডিগ্রি সেলসিয়াস। বোরন কার্বাইডের 2350 ডিগ্রি সেলসিয়াস, সিলিকন কার্বাইডের 2830 ডিগ্রি সেলসিয়াস আর সিলিকন নাইট্রাইডের 1900 ডিগ্রি সেলসিয়াস। তিন ধরনের রাসায়নিক পদ্ধতিতে পাল্প উৎপাদন করা যায়। একটা হচ্ছে সালফেট বা ক্রাফট পদ্ধতি, আরেকটা হচ্ছে সালফাইট পদ্ধতি, আর লাস্ট ওয়ান সোডা পাল্প পদ্ধতি। কর্ণফুলী পেপার মিলে ক্রাফট বা সালফেট পদ্ধতি ব্যবহৃত হয়। সালফেট বা ক্রাফট পদ্ধতিতে পাল্প উৎপাদনের মূলনীতি: সেলুলোজের উৎস থাকবে কুকিং লিকার, 27.1% সোডিয়াম সালফাইড, 58.6% সোডিয়াম হাইড্রোক্সাইড ও 14.3% সোডিয়াম কার্বনেটের দ্রবণ। এই কুকিং লিকারকে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো, তা হচ্ছে ও শামসু শাক রান্না করো। ওতে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ও শামসুতে হচ্ছে সোডিয়াম সালফাইড, শাকে হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর রান্নাতে হচ্ছে কুকিং অর্থাৎ কুকিং লিকার 58.6, 27.1 আর 14.3। ব্লিচিং এজেন্ট বা বিরঞ্জক পদার্থ ক্লোরিন ডাই অক্সাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড আর হচ্ছে O3H2O2 ইত্যাদি। সেলুলোজ পৃথকীকরণ: বাদামি বর্ণের পরিশ্রুতকে বলা হয় ব্ল্যাক লিকার। এতে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট ও অন্যান্য অজৈব পদার্থ, জৈব যৌগ, লিগনিন ইত্যাদি থাকে। বাঁশ ও নরম কাঠে প্রায় 40 থেকে 45% সেলুলোজ, 30-35% হেমিসেলুলোজ ও 20-30% লিগনিন থাকে, যেটাকে আমরা মনে রাখবো হিমুর সেলফোন লাগবে 30-40-20।
এই পার্সেন্টেজটা এভাবে মনে রাখলে আমাদের মনে রাখতে একটু সুবিধা হবে। হিমোর সেলফোন লাগবে, হিমোতে হচ্ছে হেমিসেলুলোজ, সেলফোনে হচ্ছে সেলুলোজ, আর লাগবে তো হচ্ছে লিগনিন। তাহলে 30, 40 আর 20। পাল্প কাগজ তৈরি। পাল্প বা মন্ড থেকে 3 ধাপে কাগজ তৈরি করা হয়, যেমন বিটিং, রিফাইনিং আর কাগজ শীট তৈরি। আবারও বলছি, বিটিং, রিফাইনিং আর কাগজ শীট তৈরি। আবার কাগজের শীট তৈরি 4 ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে পাতলা শীটে পরিণতকরণ, পানি অপসারণ, শীটকে শুষ্ককরণ, মসৃণ কাগজ শীট তৈরি। তাহলে কিওয়ার্ডগুলো কি কি? পরিণতকরণ, অপসারণ, শুষ্ককরণ আর মসৃণ কাগজ শীট তৈরি। বর্তমানে 4 শ্রেণীর সিমেন্ট উৎপাদিত হয়। কোনো কোনো বইয়ে তোমরা 3 শ্রেণীর বা 5 শ্রেণীর পাবে, কিন্তু আমরা 4 শ্রেণীটাই ফলো করব। পোর্টল্যান্ড সিমেন্ট, পোজোয়ালানা সিমেন্ট, ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট আর ক্ষয়রোধকারী সিমেন্ট, এই 4 শ্রেণীর সিমেন্ট উৎপাদিত হয়। পোর্টল্যান্ড সিমেন্ট গুঁড়া পানির উপস্থিতিতে জমাট বেঁধে কঠিন পদার্থে পরিণত হয়, তাই একে হাইড্রোলিক সিমেন্ট বলে। সারা বিশ্বের সর্বাধিক ব্যবহৃত হয় পোর্টল্যান্ড সিমেন্ট। এখন এই পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তিকে আমরা আরেকটা ছন্দ দিয়ে মনে রাখবো, তা হচ্ছে চুয়েটের শিলা এলো আসামে। এখানে হচ্ছে চুন, তারপর শিলাতে হচ্ছে সিলিকা, এলোতে অ্যালুমিনা, আসামে হচ্ছে আয়রন অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড আর ম্যাগনেসিয়া। তাহলে পার্সেন্টেজটা কি? 60, 20, 3, 2.5, 1.5 আর 1। ফার্স্টেরটাই মনে রাখলে তোমরা কিন্তু অপশনে এমনি বুঝতে পারবে যে পরেরটা কি হবে, তাই আমরা রেঞ্জের ফার্স্ট নাম্বারটাই দিয়েছি 60, 20, 3, 2.5, 1.5 আর 1। চুয়েটের শিলা এলো আসামে, সিমেন্টের সংযুক্তি। পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তির বৈশিষ্ট্য। আয়রন মুক্ত সিমেন্ট সাদা হয়, কিন্তু উপাদান মিশ্রণের তাপজারণ দেরি হয়। খুবই ইম্পর্টেন্ট 3টা পয়েন্ট এখন আমরা পড়ব, যেটা অবজেক্টিভে খুবই আসে। তা হচ্ছে চুন কম থাকলে সিমেন্ট তাড়াতাড়ি জমাট বাঁধে, কিন্তু কম শক্ত থাকে। আবার চুনের পরিমাণ 1.9 থেকে 2.1% বেশি হলে সিমেন্টে ফাটল সৃষ্টি করে। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, চুনের পরিমাণ কত হলে সিমেন্টে ফাটল সৃষ্টি হয়? 1.9 থেকে 2.1% বেশি হলে। সিলিকার অনুপাত কম হলে ধীরে ধীরে জমাট বাঁধে। অ্যালুমিনার শতকরা পরিমাণ বেশি হলে সিমেন্ট খুব তাড়াতাড়ি জমাট বাঁধে। তাহলে চুন কম থাকলে সিমেন্ট তাড়াতাড়ি জমাট বাঁধবে, সিলিকা, অ্যালুমিনা এগুলা বেশি থাকলে তখন তাড়াতাড়ি জমাট বাঁধে। এবার আমাদের নেক্সট টপিক, পোর্টল্যান্ড সিমেন্টের গুঁড়ায় 4টি মূল উপাদান থাকে। প্রধানতম উপাদান হচ্ছে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, দ্বিতীয় উপাদান ডাই ক্যালসিয়াম সিলিকেট, তৃতীয় উপাদান ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট আর চতুর্থ ক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরাইট। এটাকে আমরা একটু একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারি, যেটা হচ্ছে এখানে ক্যালসিয়াম দেয়া আছে, সিলিকন 2, 3, 3, 4, সিলিকন, সিলিকন, অ্যালুমিনিয়াম আর হচ্ছে অ্যালুমিনেট ফেরাইট। তাহলে কি হচ্ছে? ক্যালসিয়াম আর ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, দেন ডাই ক্যালসিয়াম সিলিকেট, তারপর হচ্ছে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট আর হচ্ছে টেট্রা অ্যালুমিনেট ফেরাইট। পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদন পদ্ধতি। পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদন 3টি স্তরে সম্পন্ন হয়। কাঁচামালের গুঁড়ার মিশ্রণ তৈরি, ভস্মীকরণ প্রক্রিয়ায় কাঁচামালের গুঁড়া থেকে ক্লিংকার উৎপাদন, ক্লিংকারের মিহি চূর্ণ ও জিপসামের 2 থেকে 3% মিহি চূর্ণ মিশিয়ে সিমেন্ট তৈরি। প্রাথমিক কাঁচামালের গুঁড়ার মিশ্রণ তৈরি করার 2টি পদ্ধতি আছে, একটা হচ্ছে সিক্ত পদ্ধতি আর একটা হচ্ছে শুষ্ক পদ্ধতি।
পশুর কাঁচা চামড়াকে রাসায়নিক প্রক্রিয়াজাত করে অধিকতর স্থিত ও বিযোজন রোধক চামড়া বা লেদারে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় চামড়া ট্যানিং। ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাতকরণকে প্রধানত দুইটি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রি ট্যানিং বা বিম হাউস প্রক্রিয়াকরণ, আর একটা হচ্ছে ট্যানিং প্রক্রিয়াকরণ। ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাতকরণকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। প্রি ট্যানিং প্রক্রিয়াকালে চামড়ার মূল উপাদান কোলাজেন প্রোটিনকে অন্যান্য উপাদান থেকে রাসায়নিকভাবে পৃথক করা হয়। এবার প্রি ট্যানিং প্রক্রিয়াজাতকরণের 7টি ধাপ, খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটার নাম ভালো মতো মনে রাখতে হবে। কিউরিং, সোকিং, লাইমিং, লোম দূরীকরণ, চুন দূরীকরণ, বেটিং আর পিকলিং। আবারও রিপিট করছি, কিউরিং, সোকিং, লাইমিং, লোম দূরীকরণ, চুন দূরীকরণ, বেটিং, পিকলিং। এগুলো হচ্ছে প্রি ট্যানিং এর ধাপ। কিউরিং, সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ দ্বারা কিউরিং করার মাধ্যমে কাঁচা চামড়া হতে যথাসম্ভব পানি অপসারণ অর্থাৎ বের করা হয়। কিউরিং দুই পদ্ধতিতে করা হয়, একটা হচ্ছে আর্দ্র লবণ কিউরিং আর ব্রাইন কিউরিং। লাইমিং, শার্পিং এজেন্ট সমূহ হলো সোডিয়াম সালফাইড, সোডিয়াম সায়ানাইড আর অ্যামিন সমূহ। এখানে একটু খেয়াল রাখবে, শার্পেনিং এজেন্টের ক্ষেত্রে কি কি আছে? সালফাইড, সায়ানাইড, দুটাই হচ্ছে সোডিয়ামের, আর হচ্ছে অ্যামিন। কলিচুন বা শার্পেনিং এজেন্ট দ্বারা চামড়া থেকে পশুর লোম ছাড়ানো সহজ হয়। এই প্রক্রিয়ার ফলে লোম ও অন্যান্য কেরাটিন পদার্থ সমূহ দূর হয়, প্রোটিনের আন্তঃফাইবারের মধ্যে থাকা বন্ধন সমূহ দুর্বল হয়, দ্রবণীয় প্রোটিন কিছুটা পানিতে মিশে দূর হয়। তখন ফাইবার সমূহ দূরে সরে যায়, চামড়া থেকে চর্বি ও গ্রিস দূর হয়, চামড়ার প্রোটিন শিকল বা কোলাজেনকে ট্যানিং উপযুক্ত করা হয়। লোম দূরীকরণে লোম পুরোপুরি দূর করতে চামড়ার সাথে সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফেট ও ডাইমিথাইল অ্যামিন মিশ্রণ যোগ করা হয়। এটা কিন্তু বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। লোম পুরোপুরি দূর করতে কোনটি ব্যবহার করা হয়? তাহলে আবার রিপিট করছি, সোডিয়াম সালফাইড, সালফেট ও ডাইমিথাইল অ্যামিন। চুন দূরীকরণে লোম দূরীকরণের পর এই পর্যায়ে চামড়াকে অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা অ্যামোনিয়াম সালফেট লবণের দ্রবণ দ্বারা লাইম মুক্ত করা হয়। বেটিং এজেন্ট হলো প্রোটিওলাইটিক এনজাইম ট্রিপসিন, কাইমোট্রিপসিনের মিশ্রণ। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যা বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টগুলোতেও এসেছে। ক্রোম ট্যানিং এর পিএইচ কত? ক্রোম ট্যানিং এর পিএইচ হচ্ছে 3। এসব ক্রস কোয়েশ্চেন যাতে অ্যাডমিশন টেস্টে ভুল না হয়, তাই এসব ক্রস যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোকে খুব ভালো মতো পড়তে হবে। কাঁচা চামড়াকে পাকা চামড়ায় পরিণত করার জন্য ট্যানিং প্রক্রিয়াকরণ প্রয়োজন হয়, আর এই ট্যানিং দুই প্রকার হয়, যেমন খনিজ ট্যানিং আর উদ্ভিজ্জ ট্যানিং। ডাইং শিল্প থেকে যেসব পদার্থ পরিবেশে দূষক রূপে মিশে যায় তা হলো অ্যারোমেটিক অ্যামিন, প্রচুর রঞ্জক পদার্থ, ক্ষার ও লবণ, ভারী ধাতু লেড ও মার্কারি ধাতু যৌগসমূহ। পানিতে রঞ্জক মিশে পানিকে রঙিন করে, পানির ডিও হ্রাস করে, একই সাথে পানির বিওডি ও টিটিএস এর মান বৃদ্ধি করে। তাহলে রঞ্জক মিশলে কি কি হচ্ছে? পানিকে রঙিন করবে, ডিও হ্রাস করবে, আর বিওডি টিডিএস বৃদ্ধি করবে। বিশ্ব ব্যাংকের তথ্য মতে পৃথিবীতে বিভিন্ন শিল্পের মাধ্যমে যত দূষণ ঘটে তার 20% জন্য দায়ী হলো টেক্সটাইল ডাইং শিল্প। তাহলে 20% জন্য কোনটি দায়ী? টেক্সটাইল ডাইং শিল্প। শিল্পের দূষিত পানিতে 72 প্রকার রাসায়নিক পদার্থ থাকে। এখানে শিল্পক্ষেত্রে বর্জ্য দূষণের ক্ষতিকর প্রভাবের একটা ছক আছে, সেই ছকটা ভালোভাবে পড়তে হবে। সিমেন্ট শিল্প, শিল্পের বর্জ্য দূষণ চুনাপাথর, ক্লে ও ক্লিংকারের সূক্ষ্ম গুঁড়া।
ক্ষতিকর প্রভাব: সূক্ষ্ম গুঁড়া মানুষের শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে শ্বাসযন্ত্রে ক্ষতিকর রোগ সৃষ্টি করে। বর্জ্য অম্লধর্মী গ্যাস এসিড বৃষ্টি সৃষ্টি করে। ইউরিয়া শিল্প, উড়ন্ত ছাই, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইডের গ্যাস সমূহ। পরিবেশের বায়ু, পানি ও মাটির ক্ষারীয় দূষণ ঘটে। বায়ু দূষণে শ্বাসযন্ত্রের রোগ, পানি দূষণে মাছ মারা যায়, মাটি দূষণে উর্বরতা হ্রাস পায়। চামড়া শিল্প, এক্ষেত্রে বর্জ্য দূষণ হচ্ছে ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড, সোডিয়াম সালফাইড, সালফিউরিক অ্যাসিড, ক্রোমিয়াম লবণ, চামড়ার টুকরা, পশুর লোম ইত্যাদি। এটাই সাধারণত বেশি আসে শিল্পের বর্জ্য দূষণের। আর টেক্সটাইল ডাইং শিল্প, এটাও আসে। তো এগুলোর ক্ষতিকর প্রভাবের থেকে বর্জ্য দূষণগুলো কি কি আছে সেটা একটু খেয়াল করে পড়তে হবে। টেক্সটাইল ডাইং শিল্পে আছে সুতার বর্জ্য কাপড়, বিভিন্ন রঞ্জক পদার্থ, ভারী ধাতু, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, কোবাল্ট, লেড, নিকেল, মার্কারি ইত্যাদির লবণ, সোডিয়াম সালফাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, জৈব অ্যাসিড ও অ্যারোমেটিক অ্যামিন। আয়রন রিসাইক্লিং প্রক্রিয়ায় কয় ধরনের চুল্লি ব্যবহৃত হয়? 3 ধরনের চুল্লি ব্যবহৃত হয়। কি কি? ইলেকট্রিক আর্ক ফার্নেস, বেসিক অক্সিজেন ফার্নেস আর ব্লাস্ট ফার্নেস। এটা কিন্তু বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, তাই চুল্লি 3টার নাম খুব ভালোভাবে পড়তে হবে। ইলেকট্রিক আর্ক ফার্নেস, বেসিক অক্সিজেন ফার্নেস আর ব্লাস্ট ফার্নেস। এখানে যেই 4টা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এগুলা বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, তাই এখানে যেই সংখ্যাগুলা দেয়া আছে সেগুলা খুব খুব ভালো মতো পড়তে হবে। খুবই ইম্পর্টেন্ট 4টা পয়েন্ট এখানে আছে। প্রতি সেট মোবাইলে গড়ে 14 গ্রাম কপার ব্যবহৃত হয়। প্রতিটি কারে 20 থেকে 45 গ্রাম কপার ব্যবহৃত হয়। আর প্রতিটি কম্পিউটারে 1 গ্রাম কপার ব্যবহৃত হয়। আবারও রিপিট করছি, মোবাইলে 14 গ্রাম, কারে 20 থেকে 45 গ্রাম, কম্পিউটারে 1 কেজি, কারে 20 থেকে 45 কেজি আর কম্পিউটারে 1 কেজি কপার ব্যবহৃত হয়। বর্তমানে বিশ্বব্যাপী 40% বেশি কপারের চাহিদা কপার রিসাইক্লিং পদ্ধতির মাধ্যমে মেটানো হয়। কপার আকরিক থেকে কপার ধাতু নিষ্কাশনের তুলনায় কপার রিসাইক্লিং 15% শক্তি ব্যয় হয়। এই 3টা পয়েন্টের মধ্যে যেটা বেশি আসে তা হচ্ছে প্রতিটি কম্পিউটারে কত গ্রাম কপার বা কত কেজি কপার ব্যবহৃত হয়। তা হচ্ছে 1 কেজি কপার ব্যবহৃত হয়। ন্যানোকণা শ্রেণী বিভাগ। ন্যানোকণার মাত্রা অনুসারে ন্যানোকণা সমূহ 3 শ্রেণীতে বিভক্ত: ন্যানো লেয়ার, ন্যানো টিউব আর ন্যানো পার্টিকেল। দৈত্যাকার অণুর মধ্যে সিলিকন ডাই অক্সাইড, সিলিকন কার্বাইড ও হীরক ইত্যাদি রয়েছে। দৈত্যাকার অণু ও পলিমার অণুসমূহ স্থূল অণুর মধ্যে পড়ে। দৈত্যাকার অণুসমূহের আকার মাইক্রোমিটার বা মাইক্রন এককে প্রকাশ করা হয়। কার্বন ন্যানোকণা। এখানে কার্বন ন্যানোকণার যে পয়েন্টগুলো দেয়া আছে সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কার্বন হতে সৃষ্ট ন্যানো পার্টিকেলের মধ্যে ফুলারিন সমূহ C32, C50, 60, 70 উল্লেখযোগ্য। এদের মধ্যে বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল C60 এর আকার ফুটবলের মতো। কার্বনের একটি গুরুত্বপূর্ণ ন্যানো পার্টিকেল হলো গ্রাফিন। এটি কার্বনের এক স্তর বিশিষ্ট এবং এর গঠন হলো গ্রাফাইটের মতো। কার্বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যানো পার্টিকেল কোনটি? কার্বন ন্যানোটিউব। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। এর ব্যাস 2 ন্যানোমিটার থেকে 30 ন্যানোমিটার হয় এবং দৈর্ঘ্য কয়েক ন্যানোমিটার হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে ছোট টেস্ট টিউব হিসেবে পরিচিত টেস্ট টিউব হলো কার্বন ন্যানোটিউব। এই টিউবের আয়তন 1.24 × 10⁻⁻²৪। কিন্তু 2009 খ্রিস্টাব্দে সবচেয়ে দীর্ঘ কার্বন ন্যানোটিউব তৈরি করা হয়, যার দৈর্ঘ্য হল 18.5 সেন্টিমিটার। কার্বন ন্যানোটিউব ইস্পাতের চেয়ে প্রায় 100 গুণ বেশি
শক্তিশালী। তাহলে এইখান থেকে যেটা পড়তে হবে তা হচ্ছে কার্বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যানো পার্টিকেল কোনটি? কার্বন ন্যানোটিউব। বিশ্বের সবচেয়ে ছোট টেস্ট টিউব হিসেবে পরিচিত টেস্ট টিউব হচ্ছে কার্বন ন্যানোটিউব। আর কার্বন ন্যানোটিউব ইস্পাতের চেয়ে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। কার্বনের 40টির বেশি বহুরূপের মধ্যে 3টি কেলাস গঠনযুক্ত বহুরূপ হলো হীরক বা ডায়মন্ড, গ্রাফাইট আর ফুলারেন্স। পদার্থের স্বাভাবিক অবস্থায় বস্তুর স্থূলতা বা পরিমাণ ভৌত ধর্মকে প্রভাবিত করে না, কিন্তু ন্যানো পার্টিকেলের আকার ছোট বা বড় হলে এদের ভৌত ধর্মসমূহ বিশেষত অপটিক্যাল, চুম্বকীয়, বৈদ্যুতিক, যান্ত্রিক ইত্যাদি ধর্মে বিশেষ পরিবর্তন দেখা যায়। এর মূলে রয়েছে ন্যানোকণার তলের ক্ষেত্রফল পদার্থের স্বাভাবিক অবস্থা থেকে অনেক গুণ বৃদ্ধি পায়। যখন কোনো স্থূল বহু সংখ্যক একক ন্যানো পার্টিকেল বস্তুতে পরিণত করা হয় তখন উভয় বস্তুর ভর ও আয়তন একই থাকে। বিগত বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, সাধারণ অবস্থায় স্বর্ণের গলনাঙ্ক কত? 1064 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 2.5 ন্যানোমিটার আকারের স্বর্ণের গলনাঙ্ক হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস। কোনটিকে ন্যানোকণা অবস্থায় সানস্ক্রিন লোশন তৈরিতে ব্যবহৃত হয়? এটাও বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। জিঙ্ক অক্সাইড। ফেরো ইলেকট্রিক পদার্থ 10 ন্যানোমিটারের ছোট আকারের থাকলে কক্ষ তাপমাত্রায় তাপীয় শক্তি ব্যবহার করে সুপার ম্যাগনেটিজম ধর্ম প্রকাশ করে। তখন এসব ন্যানো পার্টিকেল মেমোরি স্টোরেজের অযোগ্য হয়ে পড়ে। ন্যানোকণা অবস্থায় জিঙ্ক অক্সাইডের ইউভি রশ্মি প্রতিহত করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়, তাই সানস্ক্রিন লোশন তৈরিতে জিঙ্ক অক্সাইডের ন্যানোকণা ব্যবহৃত হচ্ছে। এটা আমরা একটু আগেও পড়েছি। অনুরূপভাবে টাইটানিয়াম ডাই অক্সাইডের ন্যানোকণা সানস্ক্রিন লোশন বা ক্রিম তৈরিতে ব্যবহৃত হয়। এমআরআই কন্ট্রাস্ট এজেন্ট যেমন প্যারাম্যাগনেটিক গ্যাডোলিনিয়াম আয়ন GG3+ কোয়ান্টাম ডট কণা যুক্ত করে উন্নত এমআরআই ইমেজ পাওয়া যায়। সাধারণ শিল্পক্ষেত্রে ন্যানোকণার ব্যবহার খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক। কোন কোন ক্ষেত্রে ন্যানো প্রভাবক হিসেবে? পানি বিশোধনে, ব্যাকটেরিয়া প্রতিরোধকে, উচ্চ টাওয়ার তৈরিতে, চিকিৎসা ক্ষেত্রে, মোটর ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধিতে। এখানে যেটা ডিটেলস জানতে হবে তা হচ্ছে পানি বিশোধন আর উচ্চ টাওয়ার তৈরিতে। দুটা লাইন খুবই ইম্পর্টেন্ট, তা হচ্ছে পানি বিশোধনে কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা দূষিত পানিকে বিশোধনে আয়রন ন্যানোকণা এবং নলকূপের পানিতে থাকা আর্সেনিক অক্সাইড দূর করতে আয়রন অক্সাইড ন্যানোকণা ব্যবহৃত হয়। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা দূষিত পানিকে বিশোধনে ব্যবহৃত হয় আয়রন ন্যানোকণা। সরি, এখানে একটু মুছে নিচ্ছি। আচ্ছা, তো এখানে কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা দূষিত পানিকে বিশোধনে। আজকের ক্লাসের আমাদের লাস্ট টপিক সাধারণ শিল্পক্ষেত্রে ন্যানোকণার ব্যবহার। ন্যানো প্রভাবক হিসেবে পানি বিশোধনে, ব্যাকটেরিয়া প্রতিরোধক, উচ্চ টাওয়ার তৈরিতে, চিকিৎসা ক্ষেত্রে আর মোটর ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধিতে। এখানে যে দুটো পয়েন্টের ডিটেলস আমাদের একটু জানতে হবে তা হচ্ছে পানি বিশোধন আর উচ্চ টাওয়ার তৈরিতে। পানি বিশোধনে কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা দূষিত পানিকে বিশোধনে আয়রন ন্যানোকণা এবং নলকূপের পানিতে থাকা আর্সেনিক অক্সাইড দূর করতে আয়রন অক্সাইড ন্যানোকণা ব্যবহৃত হয়। উচ্চ টাওয়ার তৈরিতে 50 ন্যানোমিটার দৈর্ঘ্যের তামার তারকে বাঁকানো সম্ভব নয়, কিন্তু 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের তামার তারকে বাঁকানো সহজ। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। যেসব ছন্দগুলা পড়ানো হলো ট্রিক্স হিসেবে সেগুলা অবশ্যই ভালো মতো পড়বে, তাহলে অনেকগুলা টপিক, ইভেন অনেকগুলা পেজ তোমাদের খুব সহজেই পড়া হয়ে যাবে। আশা করি এই চ্যাপ্টারটা
খুব ভালো মতো পড়বে এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেই সব কোয়েশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে ভালো মতো অ্যান্সার করতে পারবে। সবাইকে ধন্যবাদ।